দেখা গেলো এমন একটা বল মারছে যেখানে 3 দরকার 4 মেরে দিয়েছে, জিতাইছে সে, ওটাই জাজমেন্ট। এরা জেনারেশন জি থেকে জামাত হয়ে যাবে, এটা যদি আপনি এত সহজে বলে ফেলেন তাহলে আপনারা কি হয়েছেন? জেনারেশন জি থেকে জামাতে জি হয়ে যান না, জেনারেশন জামাত হয়ে যান না, এটাও কিন্তু উনি বলেছিলেন। এক্স্যাক্টলি এখানে একটা সংকট তৈরি হয়েছে কিন্তু। কারণ কি, আপনি এমন একটা বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বা গিয়েছি, সেই বাস্তবতাটা কিন্তু আমাদেরকে রিফ্লেক্ট করছে এখন সংসদে কিন্তু এরকম হচ্ছে না যে আপনি আনএক্সপেক্টেড কিছু, যেমন মনে করেন আমি গতকালকে একটি টকশোতে ছিলাম, সেখানে পাশে জামাতের একজন নেতাও ছিলেন। দেখবেন উনি একটা খুব মজার কথা বলেছেন। উনি বলছিলেন যে সব কাজ ওনারা করেছেন, মানে 24-এর পুরো আন্দোলনটা ওনারা করেছেন, নিষিদ্ধ করা হয়েছে আন্দোলনটা ওনারা করেছেন, নিষিদ্ধ করা হয়েছে, এখন তারা আরও সামনে এসেছেন, একদম কোড ওনারই বক্তব্য। তখন আমি ওনাকে বসলাম কি, তাহলে বিগত যে মানে প্রধানমন্ত্রী ছিলেন ওনার অবস্থা কি রাখাল বালকের মতো হয়েছিল? মানে বাঘ আসছে বলার কারণে বিভিন্ন সময় মানুষ তখন বিশ্বাস করে নাই, আসলে কি সেদিন সত্যিই বাঘ এসেছিল এবং আমরা তাকে অবিশ্বাস করেছি। উনি বলছেন হ্যাঁ, আপনি এটা দেখে নিতে পারেন, উনি উত্তরের আমির, ঠিক আছে। এই কথা বলার পরে কিন্তু আর কোনো বক্তব্য থাকে না। কথাটা এই জন্য বলছি, 24-এ মানুষ 300 আসন না বা 300 সিট না, 24-এর এটা কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠা একটা লাভা। মানে আপনি অন্যায় হচ্ছে, আপনি একটা সাধারণ নির্বাচন হচ্ছে না, সবচেয়ে বড় যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা নির্দিষ্ট সময় পর পর আপনার নির্বাচন হবে, নির্বাচন হচ্ছে না, মানুষ মারা যাচ্ছে, গুম হচ্ছে, সবচেয়ে বড় কথা আমার শিক্ষার্থীরা মারা যাচ্ছে, বাসায় বসে মারা যাচ্ছে। সো ইট রিপার্ট, আমাদের প্রত্যেককে রিপার্ট করছে। এখন আমি তো জানতাম না ভাই, হঠাৎ করে জানলাম 24 হওয়ার সাথে সাথে জানলাম এটা নাকি মিটিকুলাসলি ডিজাইন। আমি তো জানতাম যে রিয়া গোপ মারা গেছে বাসার ভেতরে, কালকে তো আমার বাচ্চাটাও হইতে পারতো, আমি তো ওই স্পিরিট ওখানে ওইটা সমর্থন দিচ্ছি। আমি তো জানতাম না এটা মেটিকুলাসলি ডিজাইন, আমাকে তো কেউ ফোন করেনি। তো যখনই আপনি এটা মেটিকুলাসলি ডিজাইন, তাও আবার দেশে না বিদেশে যে বলেছেন, সেই মুহূর্তেই তো এই পুরো গল্পটা একদম স্বচ্ছ পানির মতো আমাদের সামনে চলে আসছে এবং সেটার যে ইটা কমতে যাচ্ছে। আপনি শব্দটা ইউজ করেন কিভাবে, মেটিকুলাসলি ডিজাইন, ডিজাইনটা করলো কে, হু ইজ দ্য ডিজাইনার দেন? এটা তো প্রশ্ন করা উচিত। আমি এই প্রশ্নটা করতে চাই যে হু ইজ দ্য ডিজাইনার, কারণ ওই ডিজাইনারকেও এতগুলো প্রাণের মৃত্যুর দায়ভার নিতে হবে। কিন্তু এই মেটিকুলাস ডিজাইন যারা করেছে তারা ডিপ স্টেটের সদস্য কিনা বা তারাই সেটা আমি বলতে পারবো না, কারণ এদেরকে আমরা চিনি না, এদেরকে ওই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উনি চেনেন, যেহেতু উনি বলেছেন, এটা তাদেরকে প্রশ্ন করা উচিত। কারণ আমরা ডিপ স্টেট কারা বা কি সেটা তো আমাদের মতো সাধারণ মানুষের কাছ পর্যন্ত আসে না। আরেকটা কথা আমি বলবো, সেটা কি, আপনি বাংলাদেশের মানুষ যে যত যাই হোক, আপনি শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের অস্তিত্বের সাথে, এইটা আমার নির্দ্বিধায় নির্বিঘ্নে বলা, অস্তিত্বের সাথে মানে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে কোনো কম্প্রোমাইজ হওয়ার তো কোনো কারণ নেই। এটা তো আমি মানে আমার ধারণা যারা বাংলাদেশে বিশ্বাস করে তারা কেউই কিন্তু এটা কখনোই ধারণ করবে না। জি, আসবো আপনার কাছে। তো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, কারণ আপনি স্বাধীনতা, এটাও আমার প্রশ্ন, মুক্তিযুদ্ধে এতগুলো মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, আমরা যুদ্ধ করেছি, এর মুরালগুলো কেন ভাঙা হয়েছিল, এখনো ভাঙা পড়ে আছে কেন? জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর থেকে ওই যে মাটির নিচে যে জাদুঘর আছে, অনেকে জানেও না আমাদের, সেগুলো এখন পর্যন্ত এটা পড়ে আছে কেন? সে বিষয়ে আমি আন্তরিকভাবে বলবো, দিস ইজ ভেরি আর্জেন্ট টু ফিক্স দিস এরর, বিকজ এই ইতিহাসটা কিন্তু আমাদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। হ্যাঁ, আপনি স্বাধীনতা দিবস 26শে মার্চের মধ্যে পাকিস্তান দিবস করছেন কেন? আপনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব করেন, ঐতিহাসিক লাহোর প্রস্তাব গুরুত্বপূর্ণ, সেটা বাংলা হেফাজত করেন, ওটা নিয়ে সভা করেন, সেমিনার করেন, পাকিস্তান দিবস হয় কিভাবে? আসবো আমি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আরো একবার আসবো। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে আপনার কাছে আসতে চাই। এই যে 72-এর সংবিধান নিয়ে এত প্রশ্ন, এই সংবিধানের আলোকে তো জামায়াত বিরোধী দলও হয়েছে। আমি তো সেটাই এতক্ষণ বললাম, মাহবুব ভাই বললেন, আমি আমার সাবজেক্ট নিয়ে বলছি বা যে পেটে ছিলাম, আমি জানি না ওনারা যে বিষয়ে গেছেন সেটা আমার কাছে মনে হয় যে আমার কাছে একটু কথা তার কারেক্ট হতে পারে, বাট ইরিলেভেন্ট। কেন বললাম,
আমরা বলতেছি এই যে আইনটাকে মানতেছে না, সেই নিয়ে কথা হয়েছে যে এই আইনটা যদি না থাকে তাইলে কি হয়। এই জুলাই আদেশ বাস্তবায়ন আইন যেটা করছে এটা না থাকলে কি হয় আমরা সেটা বলছি। এটা না থাকলে আমার নির্বাচনটা সংবিধান মোতাবেক হয় না, আর এটা থাকলে আমি একটা আইনের আওতায় আসি, আমি সেই কথাটা বলছি। আচ্ছা, যদি গণভোট একটু জানতে চাই যে গণভোটের আসলে ভবিষ্যৎটা কি? গণভোট যদি বাতিল হয়ে যায় তাহলে এই নির্বাচন সেটি নিয়ে আপনি গণভোট যদি বাতিল হয়ে যায়, সেটাই বলছি, জনগণের অভিপ্রায় কিন্তু এই গণভোট। এবং গণভোটের হাতে ভোট দিয়েছে 70% লোক। এবং আজকে যারা একটা প্রশ্ন আপনাকে একটু জিজ্ঞেস করি, আচ্ছা রাষ্ট্রপতির আদেশটা তো যখন দেওয়া হচ্ছে তখন তো কোনো নির্বাচিত সরকার নাই না, এ প্রশ্ন আর কি আমার। তা নির্বাচিত সরকার আসার পরেও রাষ্ট্রপতির আদেশকৃত যে সেটা কি তখন সমভাবেই হয়ে থাকে? সেটা কি নির্বাচিত সরকারের কোনো এখতিয়ার থাকে না তখন? ইয়েস, নির্বাচিত সরকার তো বলবেই কোনটা। যেমন এটার তো ফলাফল হয়ে গেছে, মানে আমরা যে জুলাই আদেশের কথা বলছি এটার কিন্তু ফলাফল হয়ে গেছে, মানে এইটা আলোকে ভোট হয়ে গেছে। এখন এই আইনটা বাতিল করে আমি প্রোডাক্ট তো এসে গেছে, আমার বক্তব্যটা ওইখানে, প্রোডাক্টটা এসে গেছে। ওটা তো অলরেডি সালাউদ্দিন সাহেব বলছে যে গণভোটের আদেশ যে আইনটা এটা এখন আর কার্যকারিতা নাই, মানে কি এটার ফলাফল তো হয়ে গেছে ওই অর্থে। এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, সেটা বলছে যে আইনটা আদেশটা সঠিক না, আদেশটা বেআইনি, ওইটা আমরা বলতেছি। আদেশটা যদি বেআইনি হয়, আমি ধরে নিচ্ছি যে আদেশটা বেআইনি, আদেশটা নাই। এই আদেশটা না থাকলে যা আছে সবই তো নাই। সব যদি না থাকে তাহলে আমি নির্বাচন করলাম কি দিয়ে? এইটার ভিতরে নির্বাচনের কথাও বলা হয়েছে, সেই জায়গাটায় আসতেছি। তাহলে নির্বাচন এই সংবিধান মোতাবেক হয় নাই। এই সংবিধান মোতাবেক হওয়ার কথা 90 দিনের মধ্যে 7 নভেম্বর 2024, সেটা যখন হয় নাই তাহলে আমাকে এখানে যেতে হয়, তাহলে আমার নির্বাচন বৈধতা পায় না, এটা আমি বলে গেছি। এখন অন্য একটা প্রসঙ্গে আসি। এই রেজওয়ানা কিছু একটা কথা বলেছে, আমি এটা আমি শুনেছি, আন্দালিব পার্থ সাহেব বলেছেন যে তার সহজ ভাষায় যদি বলি, উনি বলছেন আমরা 300 রান করেছি, একজন এসে 2 বলে 12 রান করেছে। আপনি কতগুলো খেলা আছে, আপনি যদি খেলা দিয়েই বুঝাই, ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, যে আমরা 2টা দলে খেলা খেলতেছি, পুরা মাঠ 90 মিনিট নিয়ন্ত্রণ করছি আমি, মানে আমার দল, কিন্তু আরেকটা দল ভালো নিয়ন্ত্রণ করতে পারে নাই, একটা গোল দেওয়ার সুযোগ পাইছে, 2টা গোল দেওয়ার সুযোগ পেয়েছে, গোল দিয়ে দিছে, দ্যাট ইজ জাজমেন্ট। গোল দিছে মানে সে বিজয়ী। আপনি 2008-এর পর যদি, নির্বাচনের পর যদি সব দল আন্দোলন করে 100 রান করে থাকে, 2014-র পর আরও 100 রান করছে, 2018-র পর আরও 100 রান করছে, 2024-এর নির্বাচনের পর যদি শেখ হাসিনা 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো তাহলে তো আরও 100 রান করতো, 400 রান হইতো। কিন্তু আপনি ক্রিকেট খেলার থিওরি কি জানেন যে কোনো সময় যে সব উইকেট পড়ে যায়, লাস্টে বলার উইকেট থাকে যে 1 বলে 3 রান কিংবা 1 বলে 5 রান, এরকম খেলা আমরা দেখছি। তখন সে ব্যাটসম্যানও না, দেখা গেলো এমন একটা বল মারছে যেখানে 3 দরকার, 4 মেরে দিয়েছে, জিতাইছে সে, ওটাই জাজমেন্ট। সুতরাং আপনারা যদি আরো 300 তাহলে আরো 100 রান করতেন, আরো 100 রান করলে কি হইতো, যে ওই সরকার, এর আগে যারা পতিত সরকার 29 পর্যন্ত ক্ষমতায় থাকতো, আর আপনার আন্দোলন নামে ঠুকুর ঠুকুর করে আরো 100 রান করতেন, সরকারের পতন হইতো না। যেই সরকারের বিরুদ্ধে আপনার আন্দোলন করছেন, যে তাকে সরাইতে চাইছেন 12 বছর 14 বছর যে আন্দোলন করেন, সরকারকে কিন্তু সরাইতে পারেন নাই। সরানোর জন্য ওই জয়সূচক ব্যাটিং অথবা জয়সূচক গোলটা লাগে, সেই গোলটা যারা করছে কৃতিত্ব দাবিদার তারা, এটাই চূড়ান্ত। সেকেন্ড, আরেকটা কথা বলছেন যে জেনারেশন জি থেকে আপনারা জামাত হয়েন না, কথাটা বলছে, আমি যৌক্তিক, আমি এডমিট করি যে তোমরা জামাত হয়েও না, কিন্তু প্রশ্ন হচ্ছে এত সহজ এটা বলছেন কেন? বাংলাদেশের ইতিহাস আমরা জানি, জার্সি বদল, দল বদল কে করে নাই? একজন এক এক দল বদল করে, তাহলে কি তাদের আদর্শচ্যুতি হয়ে যায় নাকি আদর্শ থেকে যায়? তাহলে দল বদলই আদর্শের শেষ হয়ে যায়। আমরা এবারও তো দেখলাম নির্বাচনে, আমার দল একটা আমাকে নমিনেশন দিচ্ছে আরেক দল, আমার দল একটা, আমি আরেকজনের মার্কা নিয়ে নির্বাচন করি। এই মানে খালি বললেই হবে না, এরা জেনারেশন জি থেকে জামাত হয়ে যাবে, এটা যদি আপনি এত সহজে বলে ফেলেন তাহলে আপনারা কি হয়েছেন? আপনারা তো জার্সি বদল করে করে সবাই, আপনার দলের নাম একটা, আপনি এমপি হয়েছেন আর একটা দলের থেকে, আপনার দলের নাম একটা, আপনি অন্য দলের ব্লেসিংস হয়েছে, আপনি নিজের দল বিসর্জন দিয়ে আইসা প্রতীক নিয়েও নির্বাচন। কাজে এত সহজে এত ইজি করা মানে আমি মনে করি সঠিক নয়। তাহলে আপনাদেরকে নিয়ে তো আমাদের প্রশ্ন আছে, যারা অন্যান্য যারা জার্সি বদল করেন, দল বদল করেন, তাহলে কি আইডিওলজি বলতে কিছু নাই?
আমরা এক জায়গায় গিয়ে বসে ওই এই যে নতুন পোলাপান গিয়ে কোনো উপায় না পাই 11 দলের সাথে একটা জোট বানাইছে, এখন তারা জামাত হয়ে যাবে? জামাতকে তো কেউ পছন্দ করে না। আপনি মাজার ভাঙা পছন্দ করে কেউ? করবে না। একটা জামাত ভাঙুক আর যেই ভাঙুক পছন্দ করবে না। স্বাধীনতা বিরোধী, তারা স্বাধীনতা বিরোধী, যেতে চেয়েছিলেন, আচ্ছা কিন্তু স্বাধীনতা আসন বিরোধী বন্টনে শক্তি তাদের আমরা তাদেরকে সমঝোতা না বারবার হয়, বলি, তারা এটা জামাতে ভিড়েছে। আমরা তো তাদেরকে আমরাই জিয়ে রাখছি। আজকে 5 বছর কিন্তু তার বাসায় জাতীয় পতাকা উত্তোলিত থাকবে বিরোধী দলের নেতা হিসাবে। সেটা কারা করেছি? আমরা যে খালি জামাত বিরোধী করি, এটা কি আমাদের স্লোগান? না, আমরা চাই না। আমরা তো জামাতের ইফতার পার্টিতেও যাই, দায়িত্বশীল ব্যক্তিরাও তো যান। আমার কথাটা হইল, আমার বিরোধটা কোথায়? এটা কি আমরা ভাগ ডিভিশন করে রাখতেছি নাকি? 71 সালের শেখ হাসিনা চলে যাওয়ার পরেই কথা আসতেছে 72-এর সংবিধান। চ্যালেঞ্জ করলাম, 72-এর সংবিধান বলতে থেকে যে বাংলাদেশের কি লেখা আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান 72। আপনি আইনের থিওরি জানেন? লেখে নারী ও শিশু নিধন আইন 2003, অর্থাৎ 2003 সালের আইন। এটাকে যদি এখনো সংশোধন করা হয় তখনও লিখবে নারী ও শিশু আইন 2003। আর এখানে কি লেখা আছে বাংলাদেশের সংবিধান 1972? এটা সংস্কারযোগ্য, সংশোধনযোগ্য, সব কিছুর যোগ্য। জি, বাংলাদেশের সংবিধানে এটার নাম থাকবে। আপনি মুক্তিযুদ্ধ তামাশা নাকি? যে 100% রাষ্ট্রবিরোধী একটা লোকের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে দেন তো, বাংলাদেশের ইতিহাস দেখি সে মুক্তিযুদ্ধ বাদ দিতে পারে কিনা। এটা আমার একটা স্লোগান বানাই। শেখ হাসিনা চলে গেছে ভাবটা এরকম এরপর থেকে যে উনি বোধহয় মুক্তিযুদ্ধ নিয়ে গেছে গিয়ে। মুক্তিযুদ্ধ কি শেখ হাসিনার সম্পদ না রাষ্ট্রের সম্পদ? আর আমরা যদি এত মুক্তিযুদ্ধ লালন করি, তাহলে মুক্তিযুদ্ধের যে স্থাপনাগুলোর উপরে এখনো কেন আঘাত সেটা করা তো হচ্ছে? ফৌজদারি বিচার। অফকোর্স করেন। আমরা তো ওই যে যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে সেদিন আমরা টকশোতে বলছি, কেউ চ্যালেঞ্জ করতে পারি না, চ্যালেঞ্জ করতে আমরা বলছি এটা কোনোভাবে অ্যালাউ করা যাবে না।